নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে আমরা আলোচনা করব আগামী দিন অর্থাৎ ষষ্ঠ দফা নির্বাচনে। এই যে ষষ্ঠ দফা নির্বাচন আসছে না, সেই নির্বাচনটা অনেকের কাছে কিন্তু একটা অগ্নি পরীক্ষার মতো। আর এই অগ্নি পরীক্ষায় কে উত্তীর্ণ হবে সেটা নিয়ে কিন্তু সবার চিন্তা আছে। আসলে ষষ্ঠ দফা নির্বাচনটা কিন্তু খুব ভয়ঙ্করভাবে হবে। প্রত্যেকের কাছে টার্গেট আছে তার জেতার, আমারও আছে। আমার টার্গেটটা আমি আপনাদের পরে বলছি। তবে এই মুহূর্তে বিজেপির কিন্তু এই ষষ্ঠ দফা ভোটে যা ভোট পড়বে, যেটা তারা প্রেডিকশন করেছে বা যেটা আমারও প্রেডিকশন ছিল, যে ষষ্ঠ দফা ভোটে কিন্তু ম্যাক্সিমামটাই যাবে বিজেপির দিকে, মানে ম্যাক্সিমাম সিট। কারণ এই জায়গাগুলোতে বিজেপিকে সরানোর জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নেই। ঘাটাল নিয়েও কিন্তু অনেকের চিন্তা আছে, ঘাটালে কী হবে। ঘাটালে বিজেপিকে আটকানোর জন্য নানা রকম চেষ্টা হয়েছে, একদম সরকারি তরফ থেকে চেষ্টা হয়েছে। আপনারা জানেন পুলিশকে দিয়ে একবার হিরণকে হ্যাকেল করা, মানে হিরণের অ্যাসিস্ট্যান্টকে হ্যাকেল করা, তারপরে শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া, গিয়ে তল্লাশি করা এবং সেখানে গিয়ে তার টাইম কিল করা যাতে ঘাটালে গিয়ে সভা করতে না পারেন। এই সব কিছু কিন্তু হয়েছে প্রি প্ল্যান্ড বলেই বিজেপি অভিযোগ করে। এই যে করা হচ্ছে তার পেছনে কারণ হচ্ছে ঘাটালে দেবের কপালে কিন্তু দুঃখ আছে, আর সেটা সবাই ভাবছেন, মানে রাজনৈতিক বিশ্লেষক সবাই ভাবছে কিন্তু দেবের কপালে দুঃখ আছে, কারণ ঘাটালটাও নাকি হাতছাড়া হতে পারে। এমনিতেই দেখবেন তৃণমূল কংগ্রেসের কিন্তু প্রচণ্ড চাপ আছে এই ষষ্ঠ দফায়। তারা এমনিতে জানে গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক যে এই পশ্চিমবঙ্গ থেকে কটা পাবে, আবার অন্য জায়গা থেকে কটা পাবে, বিজেপি ক্ষমতায় আসতে পারছে না, এনডিএ পাচ্ছে না, তার কাছে খবর আছে, এই যে কথাগুলো বলছেন এগুলো সব ফেক। একটার পর একটা ফেক কথা বলেন তিনি, এবং সব মিথ্যে কথা, সবই ম্যাক্সিমামটাই ঢপের চপ। এবং তিনি যে কথাগুলো বলছেন একদম অবিশ্বাস্য কথা, কারণ প্রত্যেকটা যারা সমীক্ষা করেছে প্রত্যেকের সমীক্ষায় উঠে আসছে যে বিজেপি ব্যাপকভাবে জিতে আসছে। 370টা পাবে কিনা জানি না, তবে বিজেপি ব্যাপক ভোটে জিতে আসছে। এনডিএ সরকার হবেই, কেউ আটকাতে পারবে না, এটা সবাই জানে। মমতা ব্যানার্জি যতই চাচাক কিচ্ছু হবে না। কিন্তু এই রাজ্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ষষ্ঠ দফা ভোটে তার হাতের আসন অনেকগুলো চলে যাবে। ঘাটাল নিয়ে তার চিন্তা আছে। এই যে দেখুন, দুটো আসন ছিল, তমলুক ছিল কাদের? তমলুক ছিল কংগ্রেসের, তমলুক ছিল তৃণমূল কংগ্রেসের। সেই তৃণমূল কংগ্রেসের হাত থেকে বেরিয়ে গেছে, আর এটা বিজেপি জিতবে এমন জায়গা আছে। কাঁথিও ছিল, সেটাও বেরিয়ে যাবে। এই যে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা না মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তায় ফেলে দিয়েছে। তাই এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তৃণমূলের কাছে একটা অগ্নি পরীক্ষার মতো। উল্টো দিকে যদি দেখেন আপনি বিজেপির কাছেও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে অগ্নিমিত্রা পালকে মেদিনীপুর থেকে জিতিয়ে আনা টাফ, কিন্তু অগ্নিমিত্রা পালের জায়গা তৈরি হয়ে গেছে। তাই বিজেপিও কিন্তু এখানে চ্যালেঞ্জে আছে। এবার ঘাটালটা কিন্তু বিজেপির কাছেও চ্যালেঞ্জ, কারণ দেবকে হারানো এখানে অনেক চেষ্টা করেছে। আমি আবার বলছি, শাসক দল অনেক চেষ্টা করেছে আটকানোর, কিন্তু হিরণ চ্যাটার্জিকে আটকানো যাবে কিনা এটা নিয়ে বিজেপির ভেতরে কিন্তু চাপ রয়েছে। মানে বিজেপি এখানে খুব টার্গেট করে রেখে দিয়েছে। যে দুটো সিটে বিজেপির প্রচণ্ড টার্গেট করে রেখে দিয়েছে তার মধ্যে কিন্তু এই দুটো আছে। দেখুন, নন্দীগ্রামের ঘটনা, যে ঘটনা ঘটেছে, তারপরে নন্দীগ্রামের মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এটা তমলুকের ব্যাপক ভোটটাকে প্রভাবিত করবে এবং তার সঙ্গে সঙ্গে কাঁথিকেও করবে। এই দুটো আসনে বিজেপির যে ভোট শেয়ার ছিল সেটা অনেক বাড়বে, কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে এই জায়গাটা, অর্থাৎ মেদিনীপুর আর ঘাটাল। কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস প্লাস পয়েন্ট হয়ে গেছে, মানে বলতে পারেন যে তৃণমূলের পক্ষে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কাজ, যেমন হচ্ছে সাধুদের বিরুদ্ধে বলা। যার জন্য আজকে আপনারা সবাই জানেন যে আমাদের কলকাতার রাজপথে সাধুদের একটা পদযাত্রা হলো। তারা রাস্তায় নামলেন, তারা বেরোলেন, তারা প্রতিবাদ করলেন। এই যে প্রতিবাদের আগুন, এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। আপনি মনে রাখবেন, এই প্রতিবাদের আগুন কিন্তু শুধুমাত্র যে এই পশ্চিমবঙ্গের কলকাতায় হলো তা নয়, এ কিন্তু শিলিগুড়িতেও হয়েছে এবং বিভিন্ন জায়গায় হয়েছে। এবং এর একটা ধাক্কা কিন্তু আগামীকাল ভোটের মধ্যে পড়বে, এবং সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসকে অনেকখানি ব্যাকফুটে ফেলবে। কারণ আজকের ঘটনা সবাই লাইভ দেখেছেন এবং তারপরে বহু জায়গায় এটাকে নিয়ে শেয়ার হয়েছে, বহু প্রতিবেদন এর ওপরে হয়েছে। তাই এই বিষয়টাও কিন্তু অনেকটাই ড্যামেজ করবে তৃণমূলকে, এবং সেটা বিজেপির দিকে কিন্তু লাভজনক হবে। তাই এই দুটো যেরকম অগ্নি পরীক্ষা এদের দুজনে আছে, ঠিক তেমনি আছে সিপিএম অ্যাকচুয়ালি এই 6টা জায়গায়, সিপিএম এবং কংগ্রেস 6টা জায়গায় নোটার সঙ্গে লড়াই লড়বে না, নিজেরা থার্ড পজিশনে যাবে। কে থার্ড পজিশনে যাবে এটা নিয়ে কিন্তু লড়াই আছে। এটা তাদের কাছেও একটা অগ্নি পরীক্ষা, কারণ এখানে এইগুলো ফ্যাক্টর হবে না। কিন্তু এই একটা এমনই ভোট, যে ভোটে কিন্তু সিপিএম বা কংগ্রেস করে ফ্যাক্টরে কাজ করবে না, কিছু ভোট পাবে কিন্তু ফ্যাক্টর হবে না। কারণ তাই এদের কাছে একটা ব্যাপার যে তারা কতটা ভোট টানতে পারছে, মানে ভোট কাটবে আর কি।
সবার শেষে আর একটা অগ্নিপরীক্ষা কাদের জানেন? আপনার আমার। বলুন কেন? কারণ হচ্ছে আমরা সবাই কিন্তু নজর রেখেছি পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে অপমান করেছেন সাধুদের। একের পর এক কথা বারবার বলেছেন জনসভায় দাঁড়িয়ে। ইসকনকে অপমান করেছেন, ভারত সেবাশ্রম সংঘকে অপমান করেছেন, রামকৃষ্ণ মিশনকে অপমান করেছেন, সাধু কার্তিক মহারাজ তাকে অপমান করেছেন। এই যে অপমান করার একটা ট্রেন্ড বারবার তিনি করেছেন, এবং তার মধ্যেই ওবিসি সার্টিফিকেটের মধ্যে মানে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়া, যেটা বাংলার বুকে অনেকের মনের মধ্যে কিন্তু একটা ধাক্কা দিয়েছে। যে দেখুন, সবাই জানতো, হয়তো অনেকে ভুলে গেছিলো যে ওবিসি সার্টিফিকেট দেওয়ার জন্য মানে ওবিসির মধ্যে মুসলিমদের 118টা মানে কি টাইটেলকে ঢুকিয়ে দিয়েছে। এটা অনেকে কিন্তু জানতো না, জানতো ঢুকে গেছে, কিন্তু এতজনকে যে ঢোকানো হয়েছে এটা জানতো না। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে চিৎকার, আমি মানছি না রায়, আমি মানবো না, এই যে চিৎকার করা, এটাও কিন্তু একটা এফেক্ট আনবে। আর সেটাও কিন্তু আমাদের সামনে একটা বিরাট অগ্নিপরীক্ষা যে এইখানে দাঁড়িয়ে বাংলার যারা ভোটার, যারা এই ষষ্ঠ দফায় দেবে, তারা এই বিষয়টাকে নিয়ে কী ভাবছে। কারণ এখনও পর্যন্ত বাংলার বুকে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তাই সেখানে দাঁড়িয়ে এই একটা ফ্যাক্টর কিন্তু কাজ করবে। আর এই ফ্যাক্টরটা কী হয় সেটা দেখার জন্য আমরাও বসে আছি। এটা কিন্তু আবার আমাদের অগ্নিপরীক্ষা যে বাংলার ভোটাররা কী দিচ্ছে, ঠিক বললাম না? তাই সব দিক থেকে যদি দেখেন না, এই যে ষষ্ঠ দফার নির্বাচনটা মানে যেটা ভোট দিতে যাচ্ছে আগামীকাল, এটা কিন্তু ভয়ঙ্কর একটা টাফ হবে সব কিছু, অর্থাৎ সবার নজর থাকবে সেখানে। বিজেপির কতগুলো সিট তো একদম বাধা আছে, যেগুলো নিয়ে আমার প্রতিবেদন রুদ্রবার্তাতে আছে। আগামীকাল আমি এটা নিয়ে বলবো নিশ্চয়ই কোন কোন আসনগুলো একদম ফিক্সড হয়ে গেছে। এটা নিয়ে আমি রুদ্রবার্তা টুডেতে আগামীকাল বলবো। আজকে মানে গতকাল আমি একটা বলেছিলাম যে পঞ্চম দফায় কী হয়েছে, আপনারা যদি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন রুদ্রবার্তাতে। রুদ্রবার্তাতে এই পুরো বিষয়টা নিয়ে পঞ্চম দফায় কী হতে সেটা নিয়ে দেওয়া আছে, আর ষষ্ঠ দফায় কী হতে পারে সেটা সম্ভাবনাটা দেওয়া আছে রুদ্রবার্তাতে, সেটাও আপনারা দেখে নেবেন। কাজে এইগুলো আপনারা দেখবেন, নজর রাখবেন, রুদ্রবার্তা টুডেতে নজর রাখবেন, কারণ এখানে রাজনীতির আলোচনা করা হয়। আজকে যে আলোচনা থেকে যে জিস্ট বা মূলটা বেরিয়ে এলো সেটা কী বলুন তো? সেটা হচ্ছে এই ভোটেতে ষষ্ঠ দফায় কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা, সেটা হবে কিন্তু এই সাধুদের পদযাত্রা, যেটা আমার মনে হচ্ছে, আর সেটা কিন্তু ধাক্কা দেবে। এবং তারপরে আরেকটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণ। এই সংরক্ষণের ব্যাপারটা কিন্তু মুসলিমদের কেন সংরক্ষণ দেওয়া হচ্ছে ওবিসির কোটায়, ধর্মের ভিত্তিতে কেন সংরক্ষণ, এটা নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যে নাড়া দিয়েছে। আর বিজেপি এটাকে কিন্তু ঠিক জায়গায় প্রচারও আনতে পেরেছে, তাই এটাও একটা ফ্যাক্টর হবে। এই দু তিনটে ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে কিন্তু আগামীকাল ভোট দেবে মানুষ। দেখা যাক বাংলার মানুষ ঠিক কোথায় দেয়। ষষ্ঠ দফা নির্বাচন দেখার জন্য আমরাও রইলাম অপেক্ষা করে, আর আপনি থাকুন আগামীকাল রুদ্রবার্তা টুডে দেখার অপেক্ষায়। আছি এখনকার মতো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য তবেই শেয়ার করবেন। আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এখনকার মতো আসি, খুব 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 ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।